গল্প হলেও সত্যি, এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। তো আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প হলেও সত্যি চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের গল্পের নাম অদ্ভুতুরে, এবং গল্পটি আমাদের লিখে পাঠিয়েছে নবনীতা দাস। তো চলুন গল্পটি শুরু করা যাক। অসীম দাবদাহের শেষে বর্ষণের অবকাশ, শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা শুরু হলো। অফিসের এসির আবহাওয়ার ভিতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘনঘটা ইতিমধ্যে দিনের আলোয় নিভিয়ে ফেলেছে। তবুও ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টি মাখা সন্ধে, আর কি চায়? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপর আমি আজকে ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে, যে করেই হোক। অনেক দিন শত চেষ্টা করেও কিছুতেও কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের ভিতরেই দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে জমিয়ে পড়লাম। সমস্যাটা এক জায়গাতেই দাঁড়ালো, ঠিক কী নিয়ে গল্পটি লিখব। এই পরিবেশটা যদিও একটা ভুতুরে আবেশের দিকেই নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়াও লিখতে বসলে আমার ওই ভূতেই বেশি পায়, প্রেম টেম পায় না। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই আছে, যদিও ভূতে ভয় আমি প্রচণ্ড পাই। রাতে একা হলে তো আজও বাইরে ঘরের আলো জ্বালিয়ে শুতে হয়, নইলে মনে হয় কেউ যেন আমার পাশে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললে বুঝি এই দেখতে পাবো, বা খাটের তলা থেকে পা যদি বেরিয়ে যায় তো মনে হয় খাটের তলা থেকে কেউ যেন আমার পাটা ধরে কেউ টেনে নিচ্ছে। এরকম নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি তবু প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন থেকে ধরফড়িয়ে ওঠা অস্বাভাবিক। সে যাই হোক, ভূতের অভিজ্ঞতা তো অনেক ব্যক্তির সাক্ষাতেই আমার হয়েছে। কারণ সুযোগ পেলেই মা, বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতে একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই থাকে, সে নিজেরই হোক বা অন্যর কাছে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা নয়, তবে বেশিরভাগই সত্যি ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহে সত্যি। যেমন আমার এক দাদা বিল্টুদা, সে যে কি ডান পিঠে ভয় ডারেন সে না দেখলে বোঝানো সম্ভব না। মানে শুধু ভূতের বিষয় নয়, লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধ্যেতে আড্ডা শুরু হলে আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না। যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেড ধরে। আমাদের গ্রামের ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাত থেকেছি প্রায় এক সপ্তাহ। কোনোদিন গাটা শিরেও ওঠেনি। আমি বললাম, সে তুমি নাই ভয় পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাও না। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই না বলা সে লাফিয়ে উঠল। তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব, সেই সময় প্রায় আমরা বারাসাত থেকে জগুলির দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেলের না। এই তো পিগলুও যেত। কিরে পিগলু, বল। পিগুলো দাও ছিল সেদিন আড্ডায়। সে সম্মতি দিল আর বলল, আরে ভাই, সেদিনকার কথা বলছিস? সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না তার। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তায় একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4-5 কিলোমিটার বা তার বেশি হবে রাস্তাটা। NH-34 এরই এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্ত গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারাদিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওদিকে কেউ ভিড়ত না। সবাই বলতো ওই রাস্তায় যেই যায়
তারই নাকি সেই রাতে আর বাড়ি ফেরা হয় না। পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা দু একবার তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতাম না, কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠেঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা চলে গেছি গল্প করতে করতে খেয়াল নেই। আলো প্রায় নিভু নিভু তখন। খেয়াল হলো, এই রে অনেকটা চলে এসেছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়েও রাত 8টার কম বাড়িতে পৌঁছাতে পারবো না। তার উপর শীতের সময়, অন্ধকার হতে আর মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচন্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই রাস্তায় চোখটা পড়ল। আমি বললাম, ভাই শর্টকাটটা নে, অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আতকে উঠে বলল, পাগল নাকি? ওই রাস্তার গল্প ভালো না। ওসব ভুট্টুন নিয়ে ছেলে খেলা একদম ঠিক নয় কিন্তু। কেস মনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4 জন ছিলাম সেদিন, 3টে সাইকেলে। সুজয় বসেছিল সন্তুর পিছনে। প্রথমে বাকিরা একটু ভয় পেলেও আমার আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব মাথা থেকে চলেই গেল। এভাবে কতটা গেছি জানি না। হঠাৎ খেয়াল হলো, আমাকে প্যাডেলিং করে প্রচন্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখেছিস তার থেকেও বেশি ফিট ছিল তখন। নিয়মিত ফুটবল খেলা, ছোটাছুটি অভ্যাস ছিল আমার। তা যত পথই সাইকেলিং করি না কেন, আমার এতটা কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে। কিন্তু আমি তো কাউকে পিছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিগলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই যত তাড়াতাড়ি পারিস পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে যেন পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকটু বলল, ও কি তোর সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই। আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পিছন থেকে ধরে টেনে ধরতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথে সেই অসম ভার করা সাইকেলের কেরিয়ার থেকে হঠাৎ যেন কিছু যেন চলে গেল। খুব জোরে সাইকেল চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠলো। কোন রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমাদের বাড়িতে গেলে। আমার সাইকেলের কেরিয়ারের উপর দুদিকে লোহার রড, দুটো কারো 2 হাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়ে কিছু আনাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিজার খিদে পায়। আর কি অর্ডার করে দিই, খুব জোর 8 ঘন্টা নেবে আসতে। যাই হোক, এরকম একটা ঝড় দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাইবাবুর কথা আসবে না, তা তো হতে পারে না। আর অভিজ্ঞতাগুলোর আবার অদ্ভুত। জামাইবাবু বলে সে নাকি কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটে থাকলে বা কোনো অশরীরী থেকে থাকলে সেই অশরীরী নাকি তাকে ওকে দেখতে পায়, অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পারে টুপি পরায়। আমার ভূত সম্পর্কে আকর্ষণটা তার জানা, তাই আমাকে বানিয়ে মুখরোচক গল্প বলে। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি, দিদি আর জামাইবাবু উঠেছিলাম। আমাদের 2 তলাটা ফাঁকাই থাকে সাধারণত। আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয়, তাই 1 তলা থেকে 3 তলা সিঁড়ি একদম শুনশান। সিঁড়ি দিয়ে জামাইবাবু আগে উঠছিল।
হঠাৎ 3 তলায় ওঠার আগে চাতালে দাঁড়িয়ে পড়ল, কেমন যেন থতমত হয়ে। বলল, তোরা উঠে যা, তারপর আমি উঠছি। ছাদে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বলো তো? এখন বললে ভয় পেয়ে যাবি, পরে বলবো। জোর করতে বললে, তোদের আশেপাশে কোনো মসজিদ আছে? বললাম, হ্যাঁ, 2 বাড়ি পরেই তো। কেন? না, তখন যখন উঠছিলি ওই চাতালে একজন টুপি পরা দাঁড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল, বাকিটা জিজ্ঞেস করেছিল। ভয় সত্যি যে পাইনি তা নয়, তাই আর কিছু জিজ্ঞেসও করলাম না। পরে ভেবেছিলাম পাশের মসজিদটাও নিজেই বোধহয় দেখেছিস, সেই নিয়ে একটা গল্প ফেঁদে ভয় দেখালো বুঝি। কিন্তু একবার এমন ঘটনা ঘটলো যে তার কোনো ব্যাখ্যা সত্যিই পেলাম না। ফোন চলে এসেছে ডমিনোস থেকে, আবার নিচে যেতে হবে। আমাদের একটা নিয়ম, ফ্ল্যাটে যে অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটটার যে কি হয় মাঝে মধ্যেই কেটে যায়, অন্ধকারেই নামতে হয়। যাই হোক, যেটা বলছিলাম, একবার আমার মামার বাড়ির সকলে দিদি জামাইবাবু সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম, মুর্শিদাবাদের রঙ্গাবাদে। সারাদিন পর্দার ধারে, নিমতলা রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা ফিরলাম বাড়িতে। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে। এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলছে, আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে কোনো বিধবা মহিলা একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকে বা থাকতো কি? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন বলো তো? সে বলে না, এমনি বলে, আবার খেতে শুরু করলো। পিসি আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করে না, তবে খটকা থেকেই যায়। না জানে রাস্তায় ধরে কেউ কিছু বলেছে কিনা গ্রামের লোকজন। শত্রুর তো অভাব নেই, কে কি উদ্দেশ্যে কি বলে থাকবে, আর নতুন জামাই কি ভাববে সেসব শুনে। এই নিয়ে পিসি তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে, পিসুমশাইও কেউ জানায়। শেষে আমার ডাক পড়ে। কেউ কি রাস্তায় কিছু বলেছে বা জামাই বাবুর সাথে কি কেউ আলাদা ভাবে কথা বলেছিল? আমি যথারীতি বললাম, না তো, এরকম তো কিছু ঘটেনি। পিসি তখন বলল, আসলে একটা বিধবা মহিলা তো সত্যি বাড়িতে কাজ করতো, পাড়াতেই বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো হঠাৎ একদিন কাজে আসা বন্ধ করে দেয়। পরে শুনেছিলাম গায়ে আগুন দেয় বাচ্চাটাকে নিয়ে। সেই নিয়ে গ্রামের লোকের তো অযথা কুকথা বলতে পারে না। কে জানি তোর জামাইবাবুকে কে কি বললো, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করে তো তোর জামাইবাবুকে আলাদা করে। আমি এইরকম একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞেস করে জানা গেল ব্যাপারটা। খাবার টেবিলের থেকে পিসিদের বাড়ির সদর দরজাটা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম, জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটা সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা একটি বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়েও এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর বেরোতে পারল না। জামাইবাবু চোখাচোখি হতেই আবার ফিরে গেল। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকে খিল দেওয়া ছিল, আর খোলা হয়নি কোনো কারণে। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদটি একদিনে এসে লক্ষ্য করা যায়, তবে এই ব্যাপারটা যেন সত্যি অস্বাভাবিক। কিন্তু এসব ভাবতে ভাবতে তো সেই অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, খেয়ালই নেই এখনও নিচে পৌঁছলাম না কেন। সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। আমি আরও তাড়াতাড়ি নামতে লাগলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, এটুকু নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম, হ্যাঁ, 1 তলার গ্রিলটা চোখে পড়ছে আবঝা আলোয়। মানে আমি 2 তলায়। এতক্ষণে 1টা তলা নামলাম। আরও তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই যেন গেটটা পাবো, কিন্তু কই দরজাটা? আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম। এ কি, আমি তো এখনো 2 তলায়। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো, কিন্তু মাথায় আসছে না কেন, হিসেব যেন মিলছে না।
আমি এবার উপরে উঠতে থাকলাম। এর উপর তলাতেই তো আমার ফ্ল্যাটটা, কিন্তু কই, ওটা তো খুঁজে পাচ্ছি না। দোতলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে, জানি না কী কারণে কোনোদিন কোনো ভাড়া আসে না। তাই সেই ফ্ল্যাটটা যে কাউকে ডাকবো তারও উপায় নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে লাগলাম। না উপরে উঠতে পারছি না নিচেতে নামতে। ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজ পেলাম। কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবঝা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে। হাতে মনে হলো পিজার বাক্স। কিন্তু আমি ডেলিভারির ছেলেটিকে তো আমার ফ্ল্যাট নম্বর বলিনি, সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললই বা কেমন করে? আমি আরও আড়ষ্ট হয়ে পড়লাম, আর যেন আমার হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর যেন বেরোচ্ছে না। এ কি? ছেলেটা আমার দুহাত নিচে এসে দাঁড়ালো, ধীরে ধীরে আমার দিকে তাকাচ্ছে। সে চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল, ম্যাডাম, ইউর পিজা ইজ হিয়ার। ফোনের রিংটনের আওয়াজে ধর ফরিয়ে উঠল। উফ, তবে স্বপ্ন দেখেছিলাম এটা। আমি নিজের ঘরে, ডায়েরিটা খোলা সামনে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে। এ হচ্ছে এক সমস্যা, ভূতের কথা লেখাও চায়, আবার সেই নিয়ে ভাবতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত। ফোনটা ধরলাম। ওপার থেকে আওয়াজ এলো, ম্যাডাম, আপনার অর্ডারটি ডেলিভারি করতে না পারায় আমরা খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। আপনার অর্ডারটা ক্যান্সেল করা হবে। আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিচ্ছি। সত্যিই তো, এই যা বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কোনো পক্ষে বেরোনো সম্ভব না। এর চোখে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়ল। হঠাৎ আমার বুকটা ছ্যাঁত করে উঠল। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরে একটা বাক্স পড়ে, উপরে লেখা ডমিনোস পিজা। হ্যালো বন্ধুরা, আপনাদের এতক্ষণ গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের এরকম গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং আমাদের চ্যানেলে এরকম গল্প আপনি পাঠাতে চাইলে পাঠাতে পারেন আমাদের এই গল্প হলো সত্যি চ্যানেলের কমেন্টে। তো আপনি কমেন্টে লিখে পাঠান যে আমি পাঠাবো, আমি আপনাকে রিপ্লাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, ভালো থাকবেন।